হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের ক্লাস 9-এ রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা প্রকাশনীর অন্তর্গত তোমাদের 2025 সালে তোমরা যারা ক্লাস 9ম শ্রেণীতে উঠেছ, বাংলা বিষয় থেকে মডেল সেট 2 নিয়ে এলাম। অলরেডি আমি মডেল সেট 1-এর ক্লাস করে দিয়েছি। দেখো, তোমাদের বাংলা বিষয়ের একটা প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। এক ধার থেকে সমস্ত মডেল সেটগুলো সাজানো থাকছে ফার্স্ট সাবমিটিভকে কেন্দ্র করে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। যে কোনো নোট স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন অপশানে সেভ রাখো। পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে আমরা বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্ত উত্তর আকারে পিডিএফ আকারে এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখো, তো দেখো এমনিভাবেই সাজিয়ে নিয়েছি সমস্ত বড় প্রশ্ন ছোট প্রশ্নগুলো। ঠিক আছে, তোমাদের সামনে আমরা শো করব এইরকমই উত্তর সমেত। অবশ্যই আলোচনা করছি, দেখতে থাকো, ক্লাসটা ইন্টারেস্টিং হবে। অবশ্যই ক্লাসটা বড়ও আছে অনেকটা, তো তোমরা মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট করা থাকে কমেন্টে জানিও। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাস। কি বলা রয়েছে দেখো এখানে, আলিপুর দুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। একে তাকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, টোটাল তোমাদের 8খানা প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, আমি এখান থেকে বলে দিচ্ছি এবং উত্তরগুলো আমি সমস্ত পিডিএফ আকারে সাজিয়ে লিখে নিয়েছি, তোমাদের সামনে আলোচনা করব। বড় প্রশ্নগুলো তোমরা উত্তর সমেত খাতায় লিখে নেবে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো 1.1 দাগে কি বলা রয়েছে দেখো, কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল। উত্তর করবে তোমরা অপশান গ 7 দিন। এই প্রশ্নের উত্তরটা 1.1 দাগের প্রশ্নের উত্তরটা অপশান গ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 1.2 দাগের প্রশ্ন, নগর কোথায় পড়ে গিয়েছিল। উত্তর করবে তটের কিনারে। 1.2 দাগের প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরও গ করবে। পরবর্তী প্রশ্ন 1.3 দাগের প্রশ্ন, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন। উত্তর করবে মনীন্দ্রনাথ দত্ত। এই 1.3 দাগের প্রশ্নটাও উত্তর গ করবে। পরবর্তী প্রশ্ন 1.4 দাগের প্রশ্ন, সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতটি দিয়েছিলেন। উত্তর করবে 12টি। অপশান ক করবে। তাহলে 1.4 দাগের প্রশ্নের উত্তর ক। 1.5 দাগের প্রশ্ন দেখো, ওই ও কোন শ্রেণীর ধ্বনি। উত্তর করবে যৌগিক। তাহলে 1.5 দাগে যে প্রশ্নটি, তার উত্তর কিন্তু অপশান খ হবে। 1.6 দাগের প্রশ্ন দেখো, রত্ন রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এখানে। স্বর ভক্তি, স্বর ভক্তি। আবার বলছি, অপশান ক করবে 1.6 দাগের যে প্রশ্ন, তার উত্তর। বোঝা গেল। 1.7 দাগের প্রশ্ন, সূচক একে পূর্বপর সব বলতে দাও। এ কথার বক্তা হলেন। উত্তর করবে অপশান গ। তাহলে 1.7 দাগের যে প্রশ্ন, তার উত্তর করবে অপশান গ, অর্থাৎ শালক উত্তরটা হবে। 1.8 দাগের প্রশ্ন তথা এমসিকিউ, এই এমসিকিউ পোর্শনের শেষ প্রশ্ন, মঙ্গল গ্রহে জলের প্রথম পান করলো। মঙ্গল গ্রহের জল প্রথম পান করলো আর কি, এই প্রশ্নটা তোমাদের দেয়া রয়েছে। উত্তরটা করবে নিউটন। নিউটন। তোমাদের বইটি দেখো, অপশান ঘতে দেয়া রয়েছে উত্তরটি। 1.8 দাগের প্রশ্নের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো এবারে আমরা 2-এর দাগে দেখব, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। টোটাল তোমাদের 8খানা প্রশ্ন রয়েছে। আর এইগুলো দেখো উত্তরটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো এতক্ষণ যারা না সাবস্ক্রাইব করেছো। আর আবার বলছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর এভাবেই আমরা ক্লাস করেছি, তার প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, এখানে 2 দাগের প্রশ্নগুলো আরম্ভ করছি। তারপরে দেখো এখানে নেক্সট প্রশ্ন 2.2 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কী ছিল, অর্থাৎ সম্পত্তির পরিমাণটা কী ছিল লিখতে হবে। 7টা ঘটকি ছিল, 2টো গরু আর 20টা ভেড়া হবে এখানে। এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ভেড়া করে নেবে। ঠিক আছে, ভেড়া, 20টা ভেড়া ছিল, তো টাইপিং করার সময় কোনো কারণবশত ওটা হয়ে গেছে। তারপরে দেখো 2.3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, বিদুশেখর চলিত ভাষা ছেড়ে সাধু ভাষা ব্যবহার করেছিল কেন। এখানে লিখবে কিটা, উত্তরটা দেখে নাও। সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারতে শোনার ফলে বিদুশেখর, এখানে দেখো একটু এটা শোনা হবে, শোনার ফলে আর কি,
মানে শুনেছিল, ঠিক আছে, শোনার ফলে রামায়ণ হচ্ছে মহাভারত প্রহ্লাদের মুখে শুনেছিল। বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল এই জন্য। এটাই উত্তরটা লিখবে তোমরা। পরবর্তী প্রশ্ন 2.4 প্রশ্ন, পিপায়ন কাকে বলে, ঠিক আছে, উদাহরণ দাও। এটাই বলেছে তোমাদেরকে এই প্রশ্নটা 2.4 প্রশ্ন, পিপায়ন কাকে বলে উদাহরণ দিতে বলেছে। এখানে এই প্রশ্নটার উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 21 দাগের যে প্রশ্নটি রয়েছে, রায়মার্টিন সহায়কাটি যাদের রয়েছে কি লিখবে দেখে নেওয়া, যাদের নেই দেখে নাও তোমরা। কি লিখবে, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতন উচ্চারিত হলে তাকে পিপায়ন বলে। উত্তর লিখবে থু থু, ঠিক আছে, এটাই হবে উদাহরণ। তারপরের প্রশ্ন যাব, দেখো 2.5 দাগের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো দেশান্তর। দেশ যুক্ত অন্তর, ওখানে বইতে যা লেখা রয়েছে আমি এখানে এক্সট্রাভাবে লিখে দেখিয়ে দিয়েছি। দেশ যুক্ত অন্তর এভাবে করবে দেশান্তরের সন্ধি বিচ্ছেদ। পরবর্তী প্রশ্ন দেখো এবারে 2.6 দাগের প্রশ্ন, নিহিত স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে। তো নিহিত স্বরধ্বনি যেহেতু বলেছে কাকে বলতে, এখানে এভাবে লিখতে হবে, পূর্ণ ব্যঞ্জনের মধ্যে একটি অ ধ্বনি লুকিয়ে থাকে, চ যুক্ত অ উচ্চারিত হলে তা লেখার থাকে না বলে তাদের নিহিত স্বরধ্বনি বলে, মানে লেখায় থাকে না এরা বেসিক্যালি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রাজশালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিল। এই প্রশ্নটার উত্তর এভাবেই তোমরা লিখবে। এই যে এখানে দেখো দেখিয়ে দিয়েছি, এই যে রাজশালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিল, এই প্রশ্নটার উত্তর পুরোটাই লিখতে হবে। রাজশালক রাজমহল থেকে ফিরে এসে রক্ষীদের নির্দেশ দিয়েছিল, কমা দিয়ে লিখবে ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়, আবার কমা দিয়ে লিখবে কারণ আংটিটির ব্যাপারে সে যা বলেছে তা সত্য। তারপরে দেখো 2.8 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন 2 দাগের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর মান বিশিষ্ট, এ লজ্জা আমি কোথায় রাখবো, কোন লজ্জা। এখানে দেখো এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে এই উত্তরটা তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো প্রশ্নটা প্লাস উত্তরটা দেখিয়ে দিয়েছি। দেখো কি লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক তার মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় 10 টাকার বিনিময়ে দিয়েছিল। কথক একেই অপরাধ ও লজ্জার সঙ্গে তুলনা করেছে, মানে অপরাধ তার পাশাপাশি লজ্জার সঙ্গে এটাকে তুলনা করেছে কথক, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী 3 দাগের প্রশ্নগুলো তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো কি বলা রয়েছে দেখো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এর আগের ক্লাসটাও সেম আমি এভাবেই মডেল সেট 1 কমপ্লিট করেছি তোমাদের জন্য, অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে 1 থেকে সাজানো থাকছে, অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করবে, এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইল। 3.1 দাগের প্রশ্ন দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে কথার অর্থ কি? আচ্ছা, বুলে কথার অর্থ কি বলতো, এখানে বলবে বুলে কথার অর্থ হলো ভ্রমণ করা। এই প্রশ্নটার উত্তর এটাই লিখবে। এমন অবস্থা সৃষ্টি হয়েছিল কেন, মানে আর একটা প্রশ্ন দিয়েছে, তো এই প্রশ্নটার উত্তরটা কি লিখবে দেখো। এখান থেকে তোমাদেরকে লিখতে হবে, কোনখান থেকে বলতো, এই যে ব্লু কালিতে দেওয়া রয়েছে দেখো, কলিঙ্গ দেশের উপর, যাদের বই নেই শুনে শুনে তোমরা লিখে নিতে পারো, কলিঙ্গ দেশের উপর অকাল প্রাকৃতিক দুর্যোগের কারণ মানে এই যে অকাল প্রাকৃতিক দুর্যোগের করাল ঘনিয়ে এসেছিল বা নেমে এসেছিল, এভাবে লিখতে পারো। ঈশান কোণ থেকে ঘন কালো মেঘ উত্থিত হয়ে ক্রমে সমগ্র কলিঙ্গ দেশের আকাশকে ছেয়ে ফেলেছিল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে মেঘ গর্জন, কমা দিয়ে লিখবে ভয়ানক বিদ্যুতের চমক আতঙ্ক সৃষ্টি করেছিল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে এই সঙ্গে ঘন ঘন বজ্রপাতে 10 দিক কম্পিত হয়ে উঠেছিল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে শুরু হয়েছিল প্রবল ঝড়ের তাণ্ডব এবং অকাল বর্ষণ। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে একটানা 7 দিন নিরন্তর বৃষ্টি হওয়ায় দিনরাত্রির প্রভেদ ঘুচে গিয়েছিল, মানে পার্থক্য ছিল না, কি দিন কি রাত কোনোই বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। কমা দিয়ে লিখবে জলস্থলের পার্থক্য মুছে গিয়েছিল। জল আর স্থলের মধ্যে যে পার্থক্য, মানে ডাঙার জলের মধ্যে যে পার্থক্য সেটা মুছে গিয়েছিল। কমা দিয়ে লিখবে মনে হচ্ছিল অষ্ট গজরাজ চারি মেঘে তাদের সুর থেকে সামনে বাড়ি বর্ষণ করে চলেছে। একটু ভালো করে তোমরা ভাষাগুলো শুনবে এবং লিখবে ভালো করে, ঠিক আছে, স্পেলিংগুলো। এখানে পূর্ণচ্ছেদ আছে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে জলের স্রোত কমে হয়ে ওঠে পর্বত প্রমাণ।
কমা দিয়ে লিখবে যার দোলায় দুলতে থাকে মানুষের ঘরবাড়ি, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে ভজঙ্গ অর্থাৎ সর্প গর্তবাসী, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে প্রবল জলোচ্ছ্বাসে তাদের বাসা ডুবে গিয়েছিল, কমা দিয়ে লিখবে বাসাহারা এই সরীসৃপ তাই গর্ত ত্যাগ করে উঠে আসতে বাধ্য হয়েছিল জলের উপরিভাগে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে তারাও ভয়ার্ত এবং দিশাহারা, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে তাদের জীবনও বিপন্ন, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে কবি বলেছেন, কমা দিয়ে লিখবে কোটেশন দিয়ে লিখবে জলের মহি একাকার, আবার কোটেশন শেষ করবে, পূর্ণচ্ছেদ দেবে তারপরে তাই মাটি ডুবে থাকার কারণেই ভুজঙ্গ বা সর্প গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল। এই প্রশ্নের উত্তরটা এভাবে লিখবে। আর আমি যেখানে যা কমা পূর্ণচ্ছেদ কোটেশন দিতে বলেছি ভালো করে শুনে লিখে নেবে, দরকার পড়ে ভিডিওটা আর একটু টেনে নাও, পিছনের দিকে টেনে নিয়ে শুনে শুনে লিখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 3.2 দাগের প্রশ্ন। দেখো কি বলা রয়েছে, নগর গিয়েছে পরে তটের কিনারে, বক্তব্যটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটার উত্তর এখান থেকে লিখতে হবে এরকমই। দেখো কি লিখবে, নগর এই যে গিয়েছে পরে তটের কিনারে, এই প্রশ্নটা পুরোটা হুবহু দিয়ে দিয়েছি। দেখো কি বলা রয়েছে, উদ্ধৃত পঙ্গুক্তিটি কবি অজিত দত্তের রচিত, আরেকবার বলছি উদ্ধৃত পঙ্গুক্তিটি কবি অজিত দত্তের রচিত সাদা মেঘে কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নগর কবিতার অংশ, পূর্ণচ্ছেদ দিয়ে তারপরে প্যারা আবার আরম্ভ করবে। কবি তরি নিয়ে পাড়ি দিয়েছেন, পাড়ি দিতে চান আর কি সাগর পারে, তারপরে লিখবে কাঙ্ক্ষিত গন্তব্যে, পূর্ণচ্ছেদ দেবে তারপরে। আরেকবার এই লাইনটা বলছি, কবি তরি নিয়ে পাড়ি দিতে চান দূর সাগর পাড়ে কাঙ্ক্ষিত গন্তব্যে, বাস্তব জগতের বন্ধন ছিন্ন করে তিনি পৌঁছে যেতে চান অভীষ্ট লক্ষ্যে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে কিন্তু তার অজান্তেই তটের কিনারে নগর পড়ে গেছে, তিনি অবরিত দাঁড় টানেন, কমা দিয়ে লিখবে মাস্তুলের পাল বাঁধেন, কমা দিয়ে লিখবে তার দিকে চেয়ে নিশানা ঠিক করেন, মানে সমুদ্রের যে জলরাশি সেই জলরাশির দিকে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে তার এই অবিশ্রান্ত দাঁড় টানার পরও মানে তরি এগোয় না, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে অর্থাৎ কবির জীবন্তরী পার্থিব জগতে মায়াবন্ধনে কবির অজান্তেই বাঁধা পড়ে গেছে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে কবির সেই পরিস্থিতি বন্ধনকে অতিক্রম করতে পারেন না। এবারে আমরা 4 দাগের প্রশ্ন এবং তার সমাধান করব। দেখো 4.1 দাগে প্রশ্নটা বলা রয়েছে স্বর্গের দরজাতে ও ঠিক ওই কথাই লেখা আছে, কোন কথা? তার সঙ্গে বলেছে আরও একটা প্রশ্ন, তার কোথায় লেখা ছিল, তারই সঙ্গে আরও একটা প্রশ্ন দিয়েছে কে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, আর 4 দাগের যে নির্দেশটা দেওয়া ছিল যে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলেছে তোমাদেরকে, আর এখানে 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে মাস্টারমশাই এর কথা বলেছে বা মাস্টারমশাইয়ের কথা মতন স্বর্গের দরজাতেও লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষিদ্ধ, মানে স্বর্গের দরজাটা লেখা ছিল, এ কথাটি লেখা ছিল আর কোথায়, যেহেতু বলেছে প্লেটোর দরজা গোড়ায়, এটা লিখবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের আলোচ্য বক্তব্যটি অঙ্কের মাস্টারমশাই ছাত্রদের উদ্দেশ্যে বলেছিল। 3টি প্রশ্নের উত্তর এভাবে 3বার মানে 3টি ভাবে বলে দিয়েছি, দেখে নাও আর লিখে নাও। তারপরে দেখো 4.2 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, বক্তাকে, ঠিক আছে, উত্তর লিখবে বক্তা হলো ইলিয়সের স্ত্রী শ্যামসামাগী, স্পেলিংটা দেখে নেবে। তারপরে বলেছে যে এখন কিভাবে সে সুখ অনুভব করে, এটার উত্তরটা এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। দেখো এইখান থেকে এই যে সীমাহীন অর্থ সংসারে অনার্থ ডেকে আনলো, ঠিক আছে, পারিবারিক কলহ মরক দুর্ভিক্ষ সব হারিয়ে ইলিয়াস বৃদ্ধ স্ত্রী শ্যামসামাগীকে নিয়ে আশ্রয় নিল মোহাম্মদ স্যার বাড়িতে, সেখানে তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পেল ঈশ্বর আরাধনার সময় নির্ভার দায়হীন জীবন, এখানে দেখো নির্ভার দায়হীন জীবন, সে জীবন আর কি, তারা প্রকৃত সুখী হয়ে উঠল,
পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে পরাশ্রয়ে সর্বহারা অশান্ত বৃদ্ধ দম্পতি সুখের পরশ পেয়ে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতেন, কমা দিয়ে লিখবে প্রমাণ করলেন সুখ হলো সম্পদ নিরপেক্ষ এক মানসিক অনুভূতি। 5 দাগের প্রশ্নগুলো দেখে নাও এবং তার সমাধানগুলো দেখে নাও। 5.1 দাগের প্রশ্ন কি বলা রয়েছে তার আগে দেখো এখানেও 7টি শব্দে উত্তর দিতে বলেছে কম বেশি। প্রভু গৃহীত হলাম প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তিটি বলেছেন? এখানে বলবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্তের নাটাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে উক্তিটিতে প্রভু হলেন নগর রক্ষায় নিযুক্ত রাজশালক। নগর রক্ষায় নিযুক্ত যে রাজশালক তিনি হচ্ছেন প্রভু। বোঝা গেল সহজভাবে। চুরি অপবাদ দিয়ে ধীবরকে ধরে আনার পর রাজশালক ও 2 রক্ষী তাকে নানান রকমের পীড়ন করেছিল। আংটি সংক্রান্ত বিষয়ে জেরার নামে হেনস্থা করা হয়েছিল তাকে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে কিন্তু রাজা দেশে মুক্তি আন্দোলনের মাঝেও ধীবর সংসার অতিবাহিত করার দুশ্চিন্তায় শঙ্কিত ছিল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে এরপর রাজশালক যখন জানালো তাকে রাজার আংটিটি অর্থমূল্য সমান প্রতিশোধ দিয়েছেন, মানে তখন ধীবর প্রভুর প্রতি কৃতজ্ঞ সহ উদ্ধৃত উক্তিটি করেছিল। 5.2 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। ঋষির নাম কি? ঋষির নাম লিখবে তোমরা দুর্বাসা মুনি। আর কি অভিশাপ দিয়েছিল, তিনি কাকে কি অভিশাপ দিয়েছিল আর কি, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে কাটিং করে দিয়েছি। দেখো শকুন্তলা রাজা দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক থাকায় অসন্তুষ্ট দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিল, কমা দিয়ে লিখবে, মানে অভিশাপ দিয়েছিল যে, কমা দিয়ে লিখবে যে লেখার পর যা চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন, এটাই লিখবে। 6 দাগের প্রশ্ন দেখো এখানে কম বেশি 150 শব্দের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 6.1 দাগের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রটি বর্ণনা করো বলা রয়েছে। এখান থেকে দেখো কোনখান থেকে তোমরা লিখবে দেখে নাও। এখান থেকে তোমাদেরকে লিখতে হবে, এখান থেকে বাস্তববাদী কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করতে পারেননি, প্রকৃতির ভয়াল রূপটি প্রকাশ ঘটিয়েছে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, তার আগে কিন্তু এই যে বর্ণনা করতে পারেনি। আচ্ছা, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে দেবী চণ্ডীর আদেশে যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে তার নিখুঁত বর্ণনা করেছেন কবি। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে যে ঈশান কোণে ঘনায় মেঘ শীঘ্র ছেয়ে ফেলেছে কলিঙ্গ দেশের আকাশ। কবি বলেছেন ঘন অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। তারপর লিখবে ঘন ঘন শব্দের গর্জন আর বিদ্যুতের চমক এমন ধ্বংসাত্মক পরিমণ্ডল তৈরি হয়েছে যে, কমা দেবে। আচ্ছা, এখানে কাটিং করে করে দিয়েছি, তার জন্য দেখতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নাও। প্রবক্তা বিষণ্ণ হয়ে পড়েছে, কমা দিয়ে লিখবে ঘর ছেড়ে দৌড়ে পালাতে শুরু করেছে। পূর্ণচ্ছেদ দেবে প্রবল ঝড়ে গাছের সবুজ পাতা ধুলোর আস্তরণ পড়ে গেছে। পূর্ণচ্ছেদ দেবে 7 দিন একটানা বৃষ্টিতে ঘর বাড়ি শস্য সব নষ্ট হয়ে গেছে, কমা দিয়ে লিখবে জলে পরিপূর্ণ হয়ে গেছে চতুর্দিক তথা পথঘাট জল স্থল, হ্যাঁ এখানে হাইফেন আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং দিন রাত্রি একাকার হয়ে গিয়েছে। পূর্ণচ্ছেদ দেবে কলিঙ্গের প্রজারা ভয়ে বজ্র নিরোধক মুনি অর্থাৎ জৈমিনিককে স্মরণ করেছে। পূর্ণচ্ছেদ দেবে সূর্য মেঘের অন্ধকারে 7 দিন ধরে চাপা পড়ে রয়েছে। পূর্ণচ্ছেদ দেবে গর্তে জল ঢোকায় সাপ বাসাহারা হয়ে ভেসে বেড়াচ্ছে যত্রতত্র। পূর্ণচ্ছেদ দেবে বৃষ্টির সঙ্গে ভাদ্রের তালের মতন শিলা পড়ছে ঘরের চাল ভেদ করে। পূর্ণচ্ছেদ দেবে এত জোরে বাতাস বইছে যে, কমা দিয়ে লিখবে মাঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে। পূর্ণচ্ছেদ দেবে পর্বত প্রমাণ ঢেউ এ বাড়ি ঘর টলমল করছে। পূর্ণচ্ছেদ দেবে
মোট কথা, চরম প্রাকৃতিক দুর্যোগে কলিঙ্গের প্রজাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটাই লিখবে, এভাবেই বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 6.2 প্রশ্ন, সে একবারে সর্বহারা হয়ে পড়েছি, কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, কার কথা বলা হয়েছে? তাকে সর্বহারা হওয়ার কারণ কি, বা তার সর্বহারা হওয়ার কারণ কি? উদ্ধৃত অংশটি লিও তলস্তয়ের লেখা, কমা দিয়ে লিখবে ইলিয়স থেকে নেওয়া হয়েছে। ইলিয়সের কথা এখানে বলা হয়েছে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। তারপরের প্রশ্ন দেখো, হ্যাঁ, পর প্রশ্ন ছিল যে তার সর্বহারা হওয়ার কারণ কি। ঠিক আছে, তার সর্বহারা হওয়ার কারণ কি? দেখো এখানে লিখবে যে এখান থেকে তোমাদের উত্তরটা লিখতে হবে, সর্বহারা হওয়ার কারণ এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, দেখো কি বলা রয়েছে, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের মধ্যে পূর্বের বৃদ্ধ দম্পতিকে নিঃসঙ্গ হয়ে পড়তে দেখা যায়। পুনচ্ছেদ দিয়ে লিখবে, বিত্তবান ইলিয়স সংসারে একের পর এক দুর্ভিক্ষ নেমে আসছে। তাহলে গেল বিত্তবান যে ইলিয়স, তার সংসারে কিন্তু একের পর এক দুর্ভিক্ষ নেমে আসছিল। ঠিক আছে, ফলে ইলিয়সের সাজানো সংসার ভেঙে যায়। পুনচ্ছেদ দেবে, উচ্ছৃঙ্খল দুই ছেলের বড়টি মারা যায়, কমা দিয়ে লিখবে ছোট। তারপরে পরবর্তী পেজে রয়েছে, ছেলে বাবার অবাধ্য হয়ে পৈতৃক সম্পত্তির সিংহভাগ নিয়ে বেরিয়ে যায়। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এরপর মেয়েটিও মারা গেলে বৃদ্ধ ইলিয়স তার স্ত্রী বৃদ্ধা স্যামসামাগি নিঃসঙ্গ হয়ে পড়ে। মানে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজন, অর্থাৎ ইলিয়স ও তার স্ত্রী আর কি দুইজন হচ্ছে কি হয়ে পড়ে, নিঃসঙ্গ হয়ে পড়ে। কেননা সন্তান সন্ততিরা চলে গেছে, সন্তান সন্ততিরা ছেড়ে চলে গেছে সম্পত্তির কিঞ্চিত ভাগ নিয়ে। ঠিক আছে, শক্তিহীন বিত্তহীন সর্বহারা বৃদ্ধ বৃদ্ধাকে দেখার কেউ থাকলো না। এটাই লিখবে উত্তরটা। মানে পূর্ণচ্ছেদ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6.2 পর 7 দাগেগুলো এবারে দেখবো। এখানেও 150 শব্দে তোমাদেরকে উত্তর দিতে বলেছে। 7.1 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, লেখক কার থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিল? তারপর দেখো আরেকটি প্রশ্ন বলা রয়েছে, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? এখানে দেখো এই যে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে এখান থেকে লিখতে হবে, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রী ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কু অত্যাশ্চর্য ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, একদিন যখন তিনি অফিসে পুজো সংখ্যক প্রুফ দেখছেন, আরেকবার বলছি, একদিন তিনি যখন অফিসে পুজো সংখ্যার প্রুফ দেখছেন, কমা দিয়ে লিখবে, তখন তারকবাবু তাকে লাল মলাটের ওই দিল্লিপি লেখা খাতাটি দিয়ে বলেছিল, এখানে দেখো ডট দিয়ে লেখা রয়েছে হাইফেন দিয়ে, পড়ে দেখো পূর্ণচ্ছেদ। তারপর দেখো গোল্ড মাইন পূর্ণচ্ছেদ, তারপর ওই যে মানে কোটেশান শুরু হয়েছিল, কোটেশানটা শেষ করা হয়েছে। হ্যাঁ, তারকবাবুর সঙ্গে তার জানাশোনা বাবার আমল থেকে তার ডায়েরিটা দেখে তিনি আশ্চর্য হলেন। আচ্ছা, এখানে একটু থেকে গেছে, দেখে নাও, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর কি লিখবে, তিনি আশ্চর্য হন কারণ প্রফেসর শঙ্কু নিরুদ্দিষ্ট হওয়ার খবর প্রচারিত। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, কারোর ধারণায় তিনি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে মারা গেছেন। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এমন খবরও শ্রোতু হয় যে, শ্রোতু বলতে এখানে শুনতে হয়, ঠিক আছে, যে তিনি জীবিত এবং কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে কর্মব্যস্ত, ঠিক আছে, মানে কাজ করছেন। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, একজন বৈজ্ঞানিক ডায়েরি তারকবাবুর হস্তগত হলো। ঠিক আছে, হস্তগত হলো কেমন করে, কমা দিয়ে লিখবে, এ প্রশ্নের উত্তরে তারকবাবু এক অভিনব গল্প শোনালেন। এবারে গল্পটা কীটা শুনেছিলেন, এখানে দেখো, সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে একেবারে এক বড়সড় উল্কাপাত ঘটে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, কিন্তু বাঘছাল জোটানো আশায় সেখানে গিয়ে, কমা দিয়ে লিখবে, উল্কাপাতের সৃষ্ট বিশাল গর্ত ঠিক মাঝখানে তিনি এই শঙ্কুর নাম লেখা খাতাটি পান। পূর্ণচ্ছেদ দেবে, বিস্মিত লেখক স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে উঠেছিলেন, উল্কার গর্তের মধ্যে খাতা? এখানে দেখো প্রশ্নসূচক চিহ্ন দেওয়া রয়েছে বা জিজ্ঞাসা চিহ্ন, যেমন তার মানে কি, ডট 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 দিয়ে দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশান শেষ করেছে। এখানে কোটেশানটা আরম্ভ হয়েছে আগের থেকে, ঠিক আছে। তারকবাবু বলেছিল যে পড়ে দেখো, ঠিক আছে, সব জানতে পারবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখে দেখে লিখে নিতেও পারো। লেখক ডায়েরিটি পুজোর পর যখন পুনরায় হাতে নিলেন তার বেজার খটকা লাগলো, কেননা প্রথমবার যখন দেখেছিলেন তখন এর কালির রং ছিল সবুজ, কমা দিয়ে লিখবে, আর এখন লাল, পূর্ণচ্ছেদ। বাড়ি এসে দেখলেন কালির রং নীল, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, অর্থাৎ কালির রঙের ক্রমবদল ঘটছে, পূর্ণচ্ছেদ। তার হাত থেকে ডায়েরিটি পড়ে গেল মাটিতে। ভুলো কুকুর তাকে ছেড়ার চেষ্টা করলো, কমা দিয়ে লিখবে, কিন্তু হলো না, পূর্ণচ্ছেদ। অর্থাৎ খাতার কাগজ স্থিতিস্থাপকতা, অর্থাৎ ছিঁড়ছে না, পূর্ণচ্ছেদ। লেখক কৌতূহলী হয়ে দেশলাই জেলে পোড়ানোর চেষ্টা করলেন, ধরলো না, পূর্ণচ্ছেদ। 5 ঘন্টা উনুনের আগুন ফেলে রেখে দেখলেন সেটি পুড়ল না, কমা। উপরন্তু রং বদল চলতেই থাকলো, পূর্ণচ্ছেদ। এহেন আশ্চর্য এক বৈজ্ঞানিকের ডায়েরিটি তারক চাটুর্যের লেখককে প্রদান করেছিল, মানে তারক চাটুর্য লেখককে দিয়েছিল আর কি। তো তারপর দেখো নেক্সট 7.2 দাগে, তফা কি, সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। এই প্রশ্নটার উত্তর দেখো কি লিখবে। প্রখ্যাত কথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক গল্প বোমযাত্রী ডায়েরিতে তফা নামক একটি গ্রহের উল্লেখ রয়েছে। তাফা হলো মহাকাশস্থিত একটা ঝলমলে সাদা গ্রহ, যা অনেকটা নির্মল নিষ্কলঙ্ক পৃথিবী উপগ্রহ চাঁদের মতন। তারপর দেখো এরপরে লিখতে হবে তোমাদেরকে, বিধুশেখর এই প্রথম গ্রহটিকে তফা বলে চিহ্নিত করেন। মঙ্গল থেকে বিপজ্জনক পরিস্থিতিতে রকেটে পুনরায় উত্থাপিত হলে এক অনিবার্য আকর্ষণের এই তফাই বুঝি তাকে নিজের দিকে আকর্ষণ করেছিল। দূর থেকে তফার সঙ্গে শঙ্কু যেন অসংখ্য জোনাকি জ্বলতে আর নিভতে দেখেছিল, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, বিধুশেখরের মতন তফার নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকের বাস করে, মানে এটা বিধুশেখরের মতে তফায় নাকি সভ্য জগতের লোকেরা বসবাস করে আর কি। ওদের সভ্যতা নাকি পৃথিবীর সভ্যতার থেকে বেশ কয়েক কোটি বছর পুরনো, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, সেখানে প্রত্যেকেই বৈজ্ঞানিক এবং বুদ্ধিমান, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এতে অনেক অনেক অসুবিধা, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, তাই তারা কম বুদ্ধিসম্পন্ন ভিনগ্রহী এনে সেখানে বাস করছে। তফা প্রাণীরা ঠিক মানুষের মতন নয়, অতি বড় পিঁপড়ে জাতীয় প্রাণীর সঙ্গে এদের শারীরিক অদল অনেকটা মেলে, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, মাথাটি বিরাট, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, চোখও বড়, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, সেই আন্দাজে হাত পা যেন লিকলিকে সরু, কমা দিয়ে লিখবে, যেন কার্যকারী হওয়াই অনুপযুক্ত, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এদের দেখলে মনে হয় মানুষ থেকে কখনো এরা অগ্রবর্তী জীব হতেই পারে না, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, কেননা তফার অবস্থা যথেষ্ট আদিম, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, ঘর বাড়ি গাছপালা কিছু নেই, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এরা কেবল গর্ত দিয়ে মাটির তলায় ঢুকে যায়, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, অর্থাৎ এরা বিবরবাসী, পূর্ণচ্ছেদ, বিবরবাসী মানে গর্তে বসবাসকারী প্রাণী, ঠিক আছে। শোনা কথা বলিয়ে নিতে শঙ্কু এদের এক প্রাণীকে বিজ্ঞানী সম্পর্কে জিজ্ঞাসা করতে চেয়েছিল, সূচক উত্তর পেয়েছিল, তবে মানে পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, তবে এরা বাংলা জানেন এবং নাক তাক করে শঙ্কু তার নস্ত্রাস্ত্রা তার উপর প্রয়োগ করেন, কিন্তু হাঁচতে জানেন না বলে তাতে তেমন কাজ হয়নি। এবার দেখো কম বেশি 150 শব্দে 8 দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, ভাব সম্প্রসারণ করতে বলেছে তোমাদেরকে। পুষ্প আপনার জন্যে ফোটে না, পুষ্পের জন্য তোমরা হৃদয় কুসুমকে পুষ্পটিত করিও। এইটার ভাব সম্প্রসারণ করলে এভাবেই হবে, জীবনের আনন্দে আমরা সকলেই উপভোগ করি, কমা দিয়ে লিখবে, মানে আরেকবার বলছি, জীবনের আনন্দ আমরা সকলেই অনুভব করি, কমা দিয়ে লিখবে, আমরা এই আনন্দ যদি
একাকী ভোগের মধ্য দিয়ে আমার এই আনন্দ যদি একাকী ভোগের মধ্য দিয়ে ঘটে তবে তা জীবনে কখনোই সার্থক হয়ে উঠবে না। পুনচ্ছেদে লিখবে পুষ্প তথা ফুল যেন যেমন মানবব্রতির জীবনের প্রতিচ্ছবি। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে সৌন্দর্য ও সৌরভের পুষ্প অনুপম। সৌন্দর্যের দিক দিয়ে এবং সৌরভের দিক দিয়ে সুগন্ধের দিক দিয়ে পুষ্প কিন্তু অনুপম। ঠিক আছে, অরণ্য কিংবা উদ্যানে যেখানেই পুষ্প ফুটিত হয় সেখানে সে নিজের জন্য ফোটে না। পুনচ্ছেদ দিয়ে লিখবে নিজের সৌন্দর্য ও সৌরভকে অন্যের কাছে বিলিয়ে দেওয়াই পুষ্পের সার্থকতা। পুনচ্ছেদ দিয়ে লিখবে পবিত্রতার প্রতীক বলে ফুল দেবতার চরণে নিবেদিত হয় নৈবেদ্য হিসেবে। ঠিক আছে, পুনচ্ছেদ দিয়ে লিখবে ফুলের নিজের সৌরভ ও সৌন্দর্য নিজের হলেও তা সকলের কাছে উজাড় করে দিলেই ফুল জীবনের সার্থকতা পায় বলে মনে করি। পুনচ্ছেদ মানুষের জীবনে অনেকটা ফুলের মতন। মানুষের জীবন কি না অনেকটা ফুলের মতন, তাই চারিত্রিক মাধুর্যের সে জীবন হওয়া উচিত। তাহলে কি হলো, মানুষের জীবনটা কিন্তু ফুলের মতন এবং মানুষের জীবনটা কিন্তু চারিত্রিক মাধুর্যের হওয়া উচিত, এটাই বলা রয়েছে। ফুলের মতন সুন্দর সুরভিত ও পবিত্র নির্মম সুন্দর হওয়া উচিত। ফুলের মতোই তার নিবেদিত হওয়া উচিত পরের জন্য। তারপরে দেখো কি বলা রয়েছে, সমাজের স্বার্থে সমাজের জীবনের আশ্রয়ে মানুষের অস্তিত্ব। তাই বলা যায় নিজের স্বার্থকে অগ্রাহ্য করে পরস্পরকে সাহায্য করে নিজের জীবনকে গড়ে তোলা উচিত। পরস্বার্থে জীবন উৎসর্গ করার মাধ্যমে মানব জীবনের সার্থকতা উজ্জ্বল হয়ে ওঠে। নিজেদের দুঃখকে তুচ্ছ জ্ঞান করে অপরের কল্যাণ সাধনে নিজকে নিযুক্ত করতে পারলেই জীবন সুমধুর ও আনন্দময় ওঠে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সলিউশন আমরা করিয়ে দিলাম। মডেল সেট 1, মডেল সেট 2 করিয়ে দিলাম। এরপর আমরা মডেল সেট 3 ধরবো। এর আগে 1 যারা না দেখেছ অবশ্যই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমাদের মতামত কমেন্টে জানাও।